এইটাকে ফেলানি হত্যা মামলা অথবা সাগর রুনি অথবা তনু জাহান হত্যা মামলা, এইভাবে বাংলাদেশের যত ধর্ষণ হত্যা মামলা যা কিছু করছে, এইটাও কি কিছুদিন আলোচনার পরে এইটাও কি নীরব নিবৃতে এটাও কি স্তব্ধিত হয়ে যাবে কিনা? একটা ডিস্ট্রিক্ট লেভেলের একটা নেতা 22,000 কোটি টাকা পাচারের কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন যে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সমস্ত ব্যাংক লুট করে দেউলিয়া করে দেওয়া হয়েছে, আজকে গ্রাহকরা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ঘোরাফেরা করে? যারা হত্যা করছে, র্যাবের যারা সদস্য ছিল, তারা কেন শান্তিরক্ষা বাহিনীতে যাচ্ছে? সেখানে একটা সেনাবাহিনীর অফিসারকে কোর্ট করছে, সেনাবাহিনীর অফিসার বলছে যে আমি একটা মানুষকে গুলি করছি, মারছি, মারার পরে তার মগজগুলা ভেঙে আমার ড্রেসের পরে এসে পড়ছে, এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনী। ওই যে কিছুক্ষণ আগে যে ভাই আসলে ওনার আবেগটাকে হাসিনা আপা একটু মূল্যায়ন করবেন, কারণ ওনারা এখানে আসে এই বিষয়গুলো লক্ষ লক্ষ মানুষ দেখে না, আপনারা কাইন্ডলি মূল্যায়ন না করলে এই মানুষগুলো ইন্সপায়ার হয় না, ডিমোটিভেটেড হয়ে যায়। এই যে কবি নজরুলের ব্যাপারটা বললেন, আমি আসলে ইমপ্রেসড হইলাম। আমি এই প্রশ্নটা আমার ছিল, কিন্তু ওই ভাই অলরেডি উত্থাপন করছেন। কবি নজরুলকে নিয়ে আজকে আমাদের দেশে কোনো মিডিয়া, আমি মেইন স্ট্রিম মিডিয়া গুলো আমি দেখলাম না যে খুব একটা তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এটা একটা আমাদের জাতির জন্য অ্যালার্মিং নিউজ। আমরা ন্যাশনাল পয়েন্ট বলি, বাট ন্যাশনাল পয়েন্টের যে সম্মান এইটা আমরা আসলে দিচ্ছি কিনা, এটা হাসিনা আপা আপনি বিষয়টা একটু জাতির কাছে একটু তুললেন, অথবা কবি নজরুলকে নিয়ে আলাদা একটা শো কইলেন, যারা নজরুল বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে প্লিজ আপনি একটা শো কইলেন। কিছু মানুষ তো থাকতে হবে ন্যায়ের পক্ষে, নতুবা তো সমাজ, দেশ, রাষ্ট্র আপনার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এমনি আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, তো কিছু মানুষ আসলে যারা মিডিয়া আপনারা কাজ করেন, আপনাদের আসলে একটু সরব হওয়া দরকার। আমি হাসানাত ভাইকে দিয়ে শুরু করি, যে হাসানাত ভাই, যে মেজর আজিজ এবং বেনজির, এই দুইটা মানুষই, সরি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ওনার যেই দুর্নীতির বিষয়গুলো আমরা দেখতেছি, এইটা দুদক এতদিন তারা কোথায় ছিল, হঠাৎ করে দুদকের মনে পড়লো। এতদিন এই জেনারেল আজিজ তো অনেক আগে সেনাপ্রধান ছিলেন, তারপরে তো আরেকজন আসছে, তো এতদিন পরে কেন? আর বেনজিরের ব্যাপারটাও ঠিক সেই রকম, যে আওয়ামী লীগকে তাকে ছুড়ে ফেলে দিল কিনা। এই আওয়ামী লীগ তো তাদের বেনজিরের সমর্থন নিয়ে ক্ষমতায় আসছিল। কি বলেন হাসানাত ভাই, এইটা একটু ব্যাখ্যা দিয়েন। এরপরে ফখরুল মিলন ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা, যে আপনার এই যে আনার হত্যা মামলা, এই তার মেয়ের স্টেটমেন্ট দেখলাম এবং সমস্ত মিডিয়া তাকে নিয়ে একরকম বলা যায় টক অফ দ্য কান্ট্রি। এখন এইটাকে ফেলানি হত্যা মামলা অথবা সাগর রুনি অথবা তনু জাহান হত্যা মামলা, এইভাবে বাংলাদেশের যত ধর্ষণ হত্যা মামলা যা কিছু করছে, এইটাও কি কিছুদিন আলোচনার পরে এইটাও কি নীরব নিবৃতে এটাও কি স্তব্ধিত হয়ে যাবে কিনা, না এই বিচারটা যাতে দেখতে পাবে? এবং এরকম এলিট শ্রেণীর, একটু শেষ করি, এলিট শ্রেণী রানিং এমপি যদি এইভাবে হয়, সে অপরাধীও যদি হয়, এইভাবে তো খুন করা এটা কেমন? তাহলে আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে চলে গেলাম কিনা? আমার তো মনে হচ্ছে সেই আইএমএ জাহিলিয়াতের যুগটাকেও হার মানাইছে। এরপরে মামুন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে বিএনপি সহ অন্যান্য যে আপনার ডান বাম যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কি আসলে, তারা যে রাজনৈতিক দল দাবি করে, তাদের তো মাঠে ময়দানে দেখা যায় না। তারা আসলে তাদের ভূমিকা কি? এই যে বাংলাদেশের অর্থনৈতিক, এই যে দ্রব্যমূল্য, এই সামাজিক অবক্ষয়, এই যে খুন হত্যা গুম, এই বিষয়গুলোতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? আপনি যেহেতু বিএনপি গভর্নর, সেজন্য আপনার কাছে এই প্রশ্ন, আপনাদের অবস্থান কি ক্লিয়ার করবেন? না শুধু আপনাদের রাজনীতি ওই তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, না আপনার রাজনীতি দেশের জন্য, জনগণের জন্য, রাজনীতির জন্য, মানে আপনার কি বলে মানুষের জন্য করেন? এইটা একটু ব্যাখ্যা দেবেন। সকলকে ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টা সবার দেশে জানতে চাচ্ছি, যে আমাদের দেশে একজন সংসদ সদস্য নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুধু সংসদ সদস্যের বেলায় নয়, একটা মানুষ হত্যা হলে সেখানে যে প্রতিক্রিয়াটা অনেকেই আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা কোনোভাবেই এটা মানবিক দিকে এলাও করে না, ইসলাম তো করেই না। ইসলামে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই তাদের মাগফিরাত কামনা করা যাবে না। কিন্তু একটা মানুষ, যে মুসলমান, সে যে প্রকৃতি হোক না কেন, সে মারা গেলে ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ পড়া কোনো সুযোগ ইসলাম দেয় না। এবার মহাপাপের কাজ, এটা জঘন্যতম অপরাধ, এটা প্রথম কথা।
আর সূরা তওবার মধ্যে অবশ্য 80 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা মুনাফিক তাদের প্রতি আল্লাহ রাসূলকে বলছে যে তুমি তাদেরকে জানাজা করো না। যদি মুনাফিক প্রতীয়মান হয়, যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তো এক্ষেত্রে সেটা প্রমাণিত না, সুতরাং তার বেলায় ইন্নাল্লাহ করার সুযোগ নাই। আজকে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা একটা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। অনেকের মৃত্যু বেলায় দেখা যায় আলহামদুলিল্লাহ ব্যাপক হারে রাখে। আমি শাসক দলের জেনারেল সেক্রেটারি, যদি আমি কোনো দল করি না, শাসক দলের জেনারেল সেক্রেটারি যখন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন, তখন দেখি যে কমেন্টের মধ্যে প্রথম কমেন্টটা দেখলাম যে উনি ফিরে আসুক, কিন্তু কফিনে ফিরে আসুক। আমি এটা দেখি আর কমেন্ট দেখি নাই, আমি বন্ধ করেছি। আমাকে সাংঘাতিক হার্ট করেছে, এটা জঘন্য অপরাধ। আর মিলন সাহেবের কাছে আমার প্রশ্ন যে ওনারা যখন কথা বলেন টকশোতে, ওনারা কি নীতি আদর্শ, নৈতিকতা, বিবেক, বিবেচনা, বিচার বোধ সবটাকে কবর দিয়ে আসে কিনা, এটা প্রশ্ন। কারণ হলো যে সবটা সমান্তরাল করে ফেলেন, নিজের দলের স্বার্থে দলকানা হয়ে যান কেমনে। একটা মানুষের তো যে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই হিসাবে আপনি কি কোনোভাবে যে বর্তমান সময়ের মতো দুর্নীতি অতীতে বাংলাদেশের ভূখণ্ডে কোনোদিন হয়েছে? একটা ডিস্ট্রিক্ট লেভেলের একটা নেতা 22,000 কোটি টাকা পাচারের কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন যে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সমস্ত ব্যাংক লুট করে দেউলিয়া করে দেওয়া হয়েছে, আজকে গ্রাহকরা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ঘোরাফেরা করছে। ধন্যবাদ। শেষ করছি, একটা হিন্দু ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য 11 লক্ষ টাকা জমা করেছে, তার ডেট হয়েছে, সেখানে সে টাকা তুলতে পারে না, সে হেড অফিসে সে ব্যর্থ হয়েছে। তো এইগুলোকে আপনাদের সফলতা, আর অতীতে কখনো এইরকম দৃষ্টান্ত আছে? আপনি অতীতেও দুর্নীতি ছিল, এখন দুর্নীতি আছে বলতেছেন, এটা এখন বলার সুযোগ আছে? এখন দুর্নীতির ছয় লাভ হয়ে গেছে। এটার পিছিয়ে অন্যতম কারণ হলো যে জবাবদিহিতা নাই, নির্বাচন নাই, জবাবদিহিতা নাই। এই জন্য যে সরকার গঠনে নিশি রাতে একজন সুজাতা সিংকে বিভিন্ন ভাবে এই আপনি আবার 14তে চলে গেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আজহারুল ইসলাম তালুকদার। 30 সেকেন্ড যে এই যে এদেরকে ব্যবহার করে আপনারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, এই জন্য বেপরোয়া হয়ে গেছে। এরা সর্বক্ষেত্রে বেপরোয়া ভাবে দুর্নীতি করে যাচ্ছে। তারা কোনো জব দিতে মধ্যে নেই, জানে যে আমাদের যে দুর্নীতি করেছে আমাদেরকে ধরতে পারবে না। এই সেনাবাহিনীর সেনা সদর থেকে একটু আগে জানানো হয়েছে ডয়েচে ভেলের প্রতিবেদনটি পক্ষপাতমূলক। তো ডয়েচে ভেলের প্রতিবেদন পক্ষপাতমূলক আমাদের সেনা সদর থেকে আজকে আমাদেরকে জানানো হলো। কিন্তু দেখেন, 1 বছর আগে আল জাজিরার প্রতিবেদনের পরে ডয়েচে ভেলে সরজমিনে প্রতিবেদন করেছে, ডেড স্কোয়াড নামে একটা প্রতিবেদন করছে। সেখানে সেই প্রতিবেদনে সরাসরি শেখ হাসিনাকে বলা হচ্ছে 15 মিনিটের মাথায় যে বলা হচ্ছে প্রতিটা হত্যাকাণ্ডের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সম্বলিত, নির্দেশ, ওনার নির্দেশে হত্যাকাণ্ডগুলো হয়েছে। এটা মানে ডিডব্লিউ তে প্রতিবেদন করছে। এদের কাছে তথ্য, ডিডব্লিউ, আমি আরেকটু সময় নিয়ে বলি, ডিডব্লিউ এমন একটা প্রতিষ্ঠান যাদের হাতে কোনো তথ্য, যেটা জার্মান সরকার চালায়, সরকারের একটা পার্ট আছে ওখানে, অংশ আছে, তো যেটা কোনো প্রকার তথ্য ছাড়া কোনো নিউজ কখনো করে না। তো দেখেন, এখানে হলো যাওয়ার পরে উনি আরেকটা প্রতিবেদন করছে যে কেন এই যে সেনাবাহিনী যারা হত্যা করছে, র্যাবের যারা সদস্য ছিল, তারা কেন শান্তিরক্ষা বাহিনীতে যাচ্ছে। সেখানে একটা সেনাবাহিনীর অফিসারকে কোট করছে, সেনাবাহিনীর অফিসার বলছে যে আমি একটা মানুষকে গুলি করছি, মারার পরে তার মগজগুলা ভেঙে আমার ড্রেসের পরে এসে পড়ছে। এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনী। আসেন, এই যে আনারুল টানারুল এইগুলার কথা, মানে এই আনারুল বাদে, আনারুলের মতোই আমাদের 300 জন এমপি আছে, তো 300 জনের মধ্যে 295 জনই অথবা 290 জনই একই কোয়ালিটির এমপি। আসলে এইগুলা নিয়ে কথা বলে লাভ নাই। দেখেন, আপনি আছেন বেনজির আজিজ, এদেরকে বেনজির আজিজ সরাসরি ম্যাস কিলিং এর সাথে জড়িত, প্রমাণ নেবেন। হেফাজত ইসলামের যতগুলা হত্যাকাণ্ড ঘটছে সেখানে এই বেনজির এবং এই আজিজ এরা জড়িত। কিন্তু এদের নিয়ে আসলে কথা বলে লাভ নাই। এদেরকে কে তৈরি করলো সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়েই মেন প্রশ্ন তোলেন, মেন জায়গায় হাত দেন। এটাকে কে তৈরি করলো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তো কার কাছে বিচার চাবেন আপনি? থ্যাংক ইউ।